উচ্ছে বেগুন পটল মূলো বেতের পোনা ধামাগুলো সব লাগবে একদম। দেখো কি কি আছে। বেগুন তোলো 500, টমেটো 250, পটল 250, ঢেঁড়স 250, উচ্ছে 250। দিনহাটায় এই কয়েনটা পেয়েছিলাম। এই কয়েনটা যদি কারোর কাছে থাকে না তাহলে কিন্তু এটা না মিন্টেজটা কম হয়েছিল জানেন তো বন্ধু। যার ফলে এই কয়েনটার ভ্যালু কিন্তু একটু বেশি, খুব বেশি একটা না তা না, একটু বেশি। এটার দাম মোটামুটি 350 টাকা মতো। একটা 5 টাকার কয়েন যদি কেউ আপনাকে 350 থেকে, যদি আপনি একেবারে এলোবেলো লোকের কাছে বিক্রি করেন তাও সেটা 200 টাকা পাবেন। তো 5 টাকার কয়েনের দাম 200 টাকা, কত পার্সেন্ট লাভ ভাবুন দেখি। সেজন্য এই এই যে এটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। হ্যাঁ, এই যে এই সিম্বলটা নিচে ঢেউ ঢেউ সিম্বল, এটা রেখে দেবেন বন্ধুরা। এটা না খরচাপাতি করে ফেলবেন না, হ্যাঁ, সাইড করে ছোট্ট করে রেখে দেবেন। আর কোথায় গিয়ে বিক্রি করতে হবে, আমি নিজে যখন বিক্রি করতে যাবো, একটা প্ল্যান হচ্ছে কিন্তু আমার কাছে অনেক জমে গেছে। আমি অবশ্যই সেটা যদি অভিজ্ঞতা ভালো হয় আমি আপনাদের কাছে শেয়ার করব। আর এই যে দেখুন এই কয়েনটাকে দেখে অনেকগুলো এই যে ফেদারগুলো অনেক বেশি না, সেরকম মনে হচ্ছে না আপনাদের? যদি এটা এটা 2010-এর আগে পর্যন্ত না এরকমই হতো। এটা প্রচুর বাজারে আছে। এটা কিন্তু কমন কয়েন, হ্যাঁ। ফেদার বেশি দেখলে যে সেটা বিশাল দামি কয়েন এমনটা নয়। এটা 15টা ফেদার আছে, সম্ভবত 15টা। তো এটা কিন্তু প্রচুর আছে বাজারে। এটার দাম মোটেই খুব একটা বেশি নয়। ইনফ্যাক্ট এটা দামই পাবেন না হয়তো বা। কিন্তু ওই যে যেটা একটু আগে দেখালাম 5 টাকার কয়েনটা, ওটার তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি দাম। আজকে আমাদের মস্তিষ্কে গোবর লেপন দিন, যেটাকে আমরা ভালোবাসায় বলি হেনা, তাই না বাবু? ওই যে মাথা ভর্তি তেল মাখিয়ে দেওয়া হয়েছে। এরপর এটাকে দিয়ে কিছুক্ষণ বসে তারপর চান যথারীতি। গোবর মাখার পর আমার মেয়েকে এরকম লাগছে দেখতে। চোখের এত কাছে, মোবাইলটা নিস না বাবু। আহারে, ঠিক আছে, শুধু তাকেই কেন দেখাবো তুমি তো। এই যে আমাকেও এরকম লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। শারীরিকভাবে, মানসিকভাবে কেমন আছি সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে মায়ের সাথে কিছুক্ষণ পর কথা বলছি। মাকে মনে করিয়ে দিতে হচ্ছে অনেক কিছু, এটা করতে হবে ওটা করতে হবে। তো সেই সব মিলিয়ে মিশিয়েই চলছে দিন। এরকমভাবেই এখন কাটাতে হবে। ডাক্তারবাবু হয়তো বা রবিবার দিন দেখবেন, দেখার পর ঠিকই হয়ে গেছেন মা অনেকটাই আগে থেকে। কিন্তু তাও আর কি ডাক্তারবাবু শেষটা দেখে যখন বলে দেবেন যে না মাসিমা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আমাকে এরকমভাবে একটু চালিয়ে যেতে হবে। এই আংটিটা দিনহাটা থেকে কিনেছি, নিখিল কাকুর দোকান থেকে। আর এইটা বেশ কিছুদিন আগে আমি মিশো থেকে অর্ডার করেছিলাম এই আংটির বাক্সগুলো। কারণ আংটিগুলো এত এত কেনা হচ্ছিল না মাঝখানটাতে, তো ওটা একটু কম পড়ে যাচ্ছিলো জায়গাগুলো, তা সেই জন্য এটা কিনলাম। সর্বসাকুল্যে এটাতে 45টা আছে, 45টা আংটি রাখবার জায়গা। মাঝখানে 2026-এ আমি ভেবেছিলাম যে এই 45টাকে ভর্তি করবো, এরকম একটা কিছু চ্যালেঞ্জ নিয়ে ফেলি। তো আমার হাজব্যান্ড তো বাদ সাধলো, না ওরকম পাগলামি করো না, সিলভার করো না, ফিজিক্যাল সিলভার কিনো না, ফিজিক্যাল সিলভার কিনো না। না আবার না কিছুদিন হলো খুব আমার এই ঝোঁকটা বেড়েছে বন্ধু, জানেন তো, কিনতে ইচ্ছা করছে। তো ওরকম কোনো চ্যালেঞ্জ নেই, মানে এটা ছেলে মানুষই নয়। আর এটাকে আমি এখানেই রাখছি আপাতত, এটা চেঞ্জ করে নিতে হবে ওদের থেকে। এই ঘরে গো, কারণ এটা আমি ছড়িয়ে ছিটিয়ে রাখবো। ঠিক আছে, কম তাই থাকুক, কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না, তাই আপাতত এখানেই থাকুক। এটা হচ্ছে আংটি। আংটি আলপনা এবার হাসছে কেন? দোকান বলছো? এই কটা দেখে দোকান বলছো? যাই হোক, এখন আবার কদিন খুব মন হচ্ছে যে একটুখানি কিনি। বাজারে গেলে একটু একটু করে কিনে আনলে চ্যালেঞ্জ হিসেবে নেব না আর ব্যাপারটাকে, এটা চেঞ্জ করতে হবে। এটা আমার মেয়েটা খুব মনে কষ্ট ভুগছে আর কি। তো যাই হোক, এখন আপাতত বন্ধ তো করে রাখি। যা দেখছেন এর মধ্যে আছে তার থেকেও বেশি আছে, কারণ টুকুরের হাতে 4খানা আছে, আমার হাতে একটা আছে। কেনা হয়েছে তো, মানে ওই আর কি, একটু ভরালে মনটা একটু আনন্দ হয়। তখন আবার নতুন আর একটা এরকম একটা বক্স কিনবো, আবার নতুন করে ভরাবো। কিন্তু হ্যাঁ বলো অল্পনাদি। ঠিক আছে, চা, থ্যাংক ইউ। আপনার আলপনাদিকে অনেকদিন দেখেননি, যে আলপনাদি হাই করে দেয়। তো অনেকগুলোই হচ্ছে আমার যথেষ্ট ভারী চেহারা যখন আমি হয়ে আছি আর কি, তখনকার একটা খুব সে ঘুরিয়ে ফিরিয়ে পরে নিয়ে তারপর যখন রোগা হবো তখন তো এগুলো হাতে হবে না, হুড় করে খুলে যাবে। তা সে মনও কষ্ট যাতে না থাকে সেই জন্য তাড়াতাড়ি করে, যেমন এইটা এত সুন্দর, হ্যাঁ এইগুলো সব বড় বড় বন্ধু, সব বড় বড়। এইটা তো খুবই বড়, মানে বড় মানে এখনই আমার হাতে একটু একটু ঢিলা, এটাও একটু ঢিলাই কেনা হয়ে গেছে। তো খুবসে করে পরে নিই, তাহলে আর যখন ঢিলা হয়ে যাবে তখন এটা থাকবে না যে পড়া হয়নি, প্রচুর পড়েছি এরম মনে হবে।
আলপনাদি ঘি দিয়ে ভেজে দিয়েছে, চিড়ে ভাজা, ফলে একটু হলদে হলদে দেখতে হয়েছে, কিন্তু গন্ধটা এবং স্বাদে খুব সুন্দর হয়েছে খেতে। আমার আজকে একটা জাজমেন্ট ছিল দুপুরবেলাতে, আমি হেনা ফেনা করে বেরিয়ে গেছি। আপনাদের সঙ্গে কিন্তু আবার আমার দেখা হচ্ছে সন্ধেবেলায়। আমি ওই জাজমেন্টের কোনো দৃশ্য তৈরি হচ্ছি, গেছি, ফিরেছি, বাড়ির একদমই কাছে, সে সমস্ত কোনো কিচ্ছুটি ব্লগে রাখিনি। তবে এটা না রাখলে মানে আমার ব্লগটা ছোট হলো সত্যি কথা। কারণ হিসেবে আমি এটা বলতে পারি যে আমি মাঝখানে লাস্ট যেটাতে অনুষ্ঠানে গিয়েছিলাম, জাজমেন্ট করেছিলাম, সেখানে আমি কয়েকটা বাচ্চার গান আমার ব্লগেতে রেখেছিলাম আর কি। তাদের মধ্যে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড খুব স্বাভাবিকভাবেই হয়নি। তার মধ্যে একটি বাচ্চার মা আমাকে মেসেঞ্জারে খুব ভালোভাবেই তিনি আমাকে বলেন যে তার মেয়ের গানটা দেখে বকলমে যে আমার ওর মেয়ের গানটা না রাখলেই ভালো হতো হয়তো, বা যে বাচ্চাটা কিছু হয়নি, পরবর্তীকালে এই ব্লগটা দেখে তার মন খারাপ হচ্ছে বা এসবগুলো লিখেছিল। তখন আমি ভেবে দেখলাম ঠিকই ভাই, মানে প্রত্যেকটা বাচ্চার নিজস্ব একটা, যতই হোক তারা শিশু, কিন্তু তাদের একটা প্রাইভেসির ব্যাপার থাকে। আর এখন আমি ডেইলি ব্লগার যাচ্ছি, তো আমি দেখলাম যে আমি কারোর গানই তুলবো না, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত, মানে ওটা আমি দেবই না আর কি। আর এই যে জাজমেন্ট, আমার পরপর দুটো জাজমেন্ট আছে, এর মাঝখানে পরে আবার একদিন আছে আর কি। এই যে বিচারকের যে কাজটা, সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই আমাকে ওরা বলে রেখেছিলেন, কিন্তু মার তো মাঝখানে দাঁতের একটা সমস্যা তৈরি হলো। শুরুতে তো ডাক্তারবাবু বলেছিলেন মার বুধবার দিন দাঁত তুলবেন, আমি মঙ্গলবার বেরিয়ে আসবো। তখন আমি ওদেরকে জানিয়েছিলাম যে দাদা আমি মনে হচ্ছে থাকতে পারবো না। ওরা বলছিল ঠিক আছে, আর তো দুজন আছে, মানে তিনজন জাজ হবে সব মিলিয়ে মিশিয়ে, তো তাদের দিয়ে আমরা চালিয়ে দেবো। তারপরে একদিন যখন আমি দিনহাটায়, যেদিনকে আমার দাঁত তোলা হলো তারপর দিন, সেদিনকে আমাকে বলছেন যে, বলছে দিদি আপনি কি বৃহস্পতিবার দিনটা আসতে পারবেন? বলেইছিলাম আমি বোধহয় পারবো না, বলে আসলে দুজন জাজের মধ্যে একজন আসলে আর হচ্ছে না, আর এখন শর্ট নোটিসে আর ওদের না, ওরা কোনো রকম অর্থ দিতে পারবে না, অনেকেই করতে চায় না। তো বললো কোথায় কি হবে, ঠিক আছে তাহলে নয় একজন দিয়েই হবে। তো একজন দিয়ে না বিচার হয় না জানেন বন্ধু, খুব অসুবিধা হয়। বললাম ঠিক আছে দাদা আমি দেখছি, তাহলে তার সৌজন্যে আমি এই অনুষ্ঠানটা করব বলেছিলাম। পারিবারিক বহুদিনের সম্পর্ক তো, ঠিক মানে খারাপ লাগছিল আর কি। তো তখন আমি দেখলাম যে, আমি বললাম ঠিক আছে আমি দেখছি। তারপর আমি দেখলাম যে মা অনেকটাই সেরে উঠছেন, এবং আমি তখন বললাম যে ঠিক আছে মা তাহলে আমি যাব। তো মাকে তারপরেও বললাম যে মা তুমি যাবে, তাহলে কিন্তু আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, যা হোক কিছু একটা হোক, কিন্তু আমি ক্যান্সেল করে দেবো। তো মা তো আসবে না, শুধু শুধু আর আমার দুদি কি থাকে তাহলে আর কি। তাই জন্য আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবার জন্যই আমি এসেছি মূলত। হ্যাঁ, কিন্তু ওই যে মাঝখানে তৈরি হয়েছি, শাড়ি পরিনি, সালোয়ার কামিজ পরে গেছি, এই জিনিসগুলো যে দেখাইনি, এটাতে আমার ব্লগের কন্টেন্টটা একটু ছোট হয়ে গেছে। আর আমি ভেবে দেখলাম সবার সব কথা শুনতে গেলে সত্যি আমার একটু মুশকিল হয়ে যাচ্ছে বন্ধু, জানেন। মানে মাঝখানে এরকম আমি করছিলাম যে টুপুরের মাথায় তেল টেল দেওয়া টেওয়া, ওগুলো যেমন আমি কন্টেন্টে, ওটা একটা খুব সুন্দর একটা দৃশ্য না, মা মেয়ের একটা ভালো দৃশ্য, কিন্তু সেটা লাস্টে একবার দেখিয়েছিলাম, আজকে সেটাও দেখাইনি। আগের বার লাস্ট যেবার দেখিয়েছিলাম তখন আমাকে ইনস্টাগ্রামে একজন বলেছিল তো সদ্য মাতৃবিবাহ হয়েছে, এবং এই ধরনের টুপুরের সাথে আমার দৃশ্য দেখে তিনি খুব কান্নাকাটি করেছেন। তো এই জায়গাটাতে না মনে খুব লেগেছিল আমার। ওইটা হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে আমি নাও দেখাতে পারি, কারণ এই জায়গাটাকে আমি অস্বীকার করতে পারি না। হ্যাঁ, না হয় বাচ্চাদের গান কারোর মনে হতেই পারে যে আমার বাচ্চার গান কেন সে দেখালো যখন সে প্রাইজ পায়নি, সেটাও নয় আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু এই যে যাতায়াত পুরো জিনিসটা কী কারণে যে দেখালাম না, দুটো বেলা প্রায় আমি ব্লগের আওতার বাইরে কেন যে রাখলাম কে জানে, মানে এখন নিজের নির্বুদ্ধিতা লাগছে আর কি। মাঝখানে জানেন তো এরকমও হয়েছিল, আমি রাস্তাঘাট দেখাচ্ছিলাম না, আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে কী পাগলামি করছো, কে একটা কি বললো, সাথে সাথে তুমি এরকম শুরু করে দিলে। তো এই রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাই না যে কোথায় কোথায় যাচ্ছি, এখন অবশ্যই সেটা দেখাই, কিন্তু মাঝখানে যেটা হয়েছিল কি না, একটা ছেলে আর একটা মেয়ে, তাদের একটু ভাব ভালোবাসা হয়েছে বাড়িতে না জানি, আমিও যেটা দেখাতে দেখাতে যাচ্ছিলাম, কোথায় তাদের মুখটা দেখা গেছে, তারা যে দুজনে বসেছিল ওটা দেখে তার বাড়ির লোকজন তাকে ধরেছে, আমার ব্লগ দেখে তার মাসি, সে তার দিদিকে পাঠিয়েছে, এই দেখ স্লো করে করে দেখেছে, করে তারপরে সে মানে আড়ং ধোলাই দিয়েছে মেয়েটাকে। আমার খুব কষ্ট হয়েছিল সেবার, যে একটু ছেলেমেয়েরা ভাব ভালোবাসা করতে পারবে না, কোথাকার এক আপদ ঝিনুক ব্লগার এসে, তাই জন্য সেই জন্য মানে আমি অনেকদিন রাস্তাঘাট দেখাইনি। তারপর ভাবলাম যে না ভাই এগুলো করে লাভ নেই, ঠিক আছে মাঝে মাঝে কিছু জিনিসপত্র একটু সংবেদনশীল হতে হয়। সত্যি তো কত মানুষের না জেনেই কত কষ্ট দিয়ে ফেলি। আজকে অলকাদি আসেনি, আসার কথা ছিল কিন্তু আসেনি। তো আমি তো হেনা টেনা করে একেবারে ভোঁ করে বেরিয়ে গেছি। বিকেলবেলাতে ফেরত এসে দেখছি যে ওই যে সবজিগুলো কেনা হয়েছিল সেগুলো অমনিই পড়ে আছে। তো নিচের থেকে যেহেতু আলপনা দিয়ে আজকে খাবারটা দিয়েছে, সেহেতু ওপরের তো সবজি লাগেনি। তো এই সন্ধেই হয়ে গেল, এখন আমার কিন্তু সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। তা দিয়ে তারপর আমি একটুখানি সবজিগুলোকে ধুয়ে নিই। ভালোই আছে, যদিও এই বর্ষাকালে ধুয়ে নিলে একটু খারাপ হয়ে যেতে পারে, তবে হ্যাঁ আমি ওগুলো ঠিকঠাক করে শুকিয়ে নেব, শুকিয়ে নিই ওটাকে আমি ফ্রিজে মানে ফ্রিজস্থ করে রেখে তারপরেই আমি শুতে যাব। মানে রাত্রের আজকে শেষ কাজ হচ্ছে আমার এইটাই। টুকুরটাকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে আজকে।
আমি যত তাড়াতাড়ি পারি গুছাবো আর কি। আচ্ছা, দেখলাম কয়েকজন মানে বিভিন্নভাবে বকলমে মন্তব্য করেছেন যে বোধিসত্ত্ববাবু কেন দিনহাটা যায়নি। বোধিসত্ত্ববাবুর বাবা আছেন শিলিগুড়িতে, 86 বছর বয়স্ক মানুষ, বারবার করে ওই তার ওপর বাবাকে রেখে তো যাওয়াটা একটু ডিফিকাল্ট। তবুও আমরা ওনাকে রেখে এদিক ওদিক যাই, এটা হয়তো বা খুব শিগগিরই আবার হয়তো বা যাবো আমরা। বাবাকে রেখেই যেতে হবে, সব জায়গায় বাবাকে নিয়ে যাওয়া যাবে না। এক্ষেত্রে যেটা হয়েছিল, আমার আর ওর মধ্যে কথা হয়েছিল, আমি গিয়ে প্রথমে দেখি যে পরিস্থিতিটা কীরকম, যদি অবস্থা একটু খারাপ বুঝি তখন আমি ডেকে নেবো ওকে, দিদিকেও ফোন করব, দিদিও যদি সম্ভব হয় আসবে। এইসব মিলিয়ে মিশিয়ে মানে দিদি জামাইবু সবাই আর কি একটা কিছু একটা হবে। কিন্তু গিয়ে দেখলাম যে ব্যাপারটা তেমন মারাত্মক কিছু না, ওটা আমি ম্যানেজ করে নিতে পারবো। যার ফলে তিনি আর যাননি, শুধু শুধু তার এই সময়টাতে একেবারে পুরো দমে কলেজ চলছে, স্তূপ খাতার নিচে বসে আছে, মানে বহু রকম খাতা দেখছেন তিনি, প্লাস বাবা তো আছেন, তাই না? সেসব মিলিয়ে মিশিয়ে উনি আর যাননি, এটাই হচ্ছে কারণ। এমন নয় যে তিনি দায় দায়িত্ব করেন না, তিনি নিয়মিত ফোন করেন, নিয়মিত খবর নেন, সব ইনফরমেশান ওর কাছে থাকে। যখন দরকার হবে তখন সবাই মিলেই করব, মানে এটা একটা টিম। আমি একটা বিশেষ ব্র্যান্ডের পাস্তার কিন্তু প্রমোশন করি, এটা কিন্তু সেই পাস্তাই। আমি শুধুই যে আপনাদের দেখাই তা না, পাস্তাটা সত্যিই ভীষণ ভালো। এবং আজকের ভিডিওটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু তবুও আমি সেই প্রমোশনাল ভিডিওরই একটা কথা বলছি যে এটা শেপ এবং সাইজ এতটাই পারফেক্ট যে কোনো মশলাটা সত্যিই এটার ভেতর ভীষণ ভালো ঢুকে যায় এবং খেতে ভালো হয়। আর এই যে তেলগুলো খুব কম লাগে, সেদ্ধ করতে শুধু একটু নুন লাগে। আগে তো বাজার থেকে কিনা সব পাস্তাতেই তেল দিয়ে সেদ্ধ করতে হতো। তো যাই হোক, এখন মানে না হলে এর তার গায়ে লেগে যেত, মানে আলাদা করা যেত না, গ্যাদে হয়ে যেত। তো আজকে টুপুরে যে রাত্রেবেলায় একটু হোয়াইট সস পাস্তা খাবে, খুব বেশি পছন্দ করে এটা, ওকে এটা শিখিয়ে দিতে হবে, যেটা ও হস্টেলে গিয়ে আবার নিজের মতো করে, যদি কখনো হস্টেল তো না মেসে, যদি নিজের মতো করে করতে ইচ্ছে হয় তাহলে করবে, কারণ রান্নাটা তো ভীষণই সহজ, ওই কয়েকটা জিনিসপত্র লাগে এই আর কি। আর সে খেতেও ভীষণ ভালোবাসে, যার ফলে কিছু কিছু জিনিস ওকে শেখাতেই হবে, উপায় নেই। তো এই যে প্যান্টটাকে আমাকে বহুজনেই বদল করতে বলেছেন, বন্ধু প্রাণে ধরে কিছুতেই বদল করতে পারছি না, কি করি। মানে এই মায়া অদ্ভুত জিনিস, সত্যি কথা, খারাপ জিনিসেও এত মায়া হয়। আমার নতুন নতুন সমস্ত কেনা হয়ে গেছে জানেন, কিন্তু মানে ফ্রাইং প্যান, কিন্তু এটাকে মানে বাতিল করতে হবে, এটাতে আর কোনো দিন রান্না হবে না, মানে বুকটা যেন ফেটে যায়, বিশ্বাস করুন। কোনো মানুষ বাড়ি থেকে চলে গেলে মানুষের এত কষ্ট হয় না, এই তাওয়াটাকে বাতিল করতে যে আমার এত কষ্ট হচ্ছে, পেছন চটা উঠে গেছে, খারাপ হয়ে গেছে, তাও মায়া যাচ্ছে না। তো যাই হোক, ঠিক আছে, এখন হয়ে গেল মোটামুটি, অল্প একটু সময় লাগে, তারপরে এই টুকটুক করে এটা একটুখানি মুছতে যতটুকু সময় লেগেছে ততক্ষণ সময়ের মধ্যে আমি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এরপর একটুখানি এই জায়গাটা মুছতে হবে, ওই মোছার কাজটা টুপুর খেতে খেতে আমার মোটামুটি হয়ে যাবে। আমাদের ডিনার অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের তো ডিনার সে কখনই হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিলাম, এখন বেশ একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। আহা, এটা দেখতে কি সুন্দর হয়েছে। এবার তো জল প্রলয়ের বছর বন্ধু, নাসিকটাও দেখছি আজকে খুব বেশি রকম বাড়াবাড়ি হয়েছে, আজকে থেকে নয়, হয়তো কয়েকদিন থেকেই হয়েছে। আমি তো খবরটা পেলাম আজকে। কি আমার অপরাজিতা গাছটা এখন ঝামলিয়ে গেল কেন, সে কি কথা? জল তো আছে, এ বাবা, দাঁড়ান 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 দাঁড়ান, তো ওখানে বৃষ্টি হয়নি, কাজে এটা অনেক সকালবেলা বুম্বা যখন গেছিলো তখন আমি একটু জল দিয়েছিলাম, তারপর শুকিয়ে গেছে। শুধু জলের অভাবের নয়, অন্য কিছু একটা হলো, ব্যাপারটা ঠিক। যাই হোক, এবারে তো বছরটা জল প্রলয়ের বছর, আপনারা সবাই এতদিন বুঝতে পেরেছেন। আমরা তো মোটামুটি, আমি যেহেতু জ্যোতিষ মানি, আমি 2025-এর লাস্টেই ওই ইন্টারভিউয়ে এক জ্যোতিষের ইন্টারভিউতে আমি একজন জ্যোতিষ ভদ্রলোককে খুব মানি, তার দেখেছিলাম আর কি। তা উনি একেবারে 100% বলে দিয়েছিলেন, যে যে জায়গাগুলো বলেছিলেন তার মধ্যে আসাম তো ফলছেই, দিল্লি তো কাছাকাছি, দিল্লি সংলগ্ন বলেছিলেন, প্রপার দিল্লি না, সেটাও প্রায় ফলার মুখে, কেরালা বলেছিলেন, নাসিক বলেছিলেন, নাসিক তো আজকে হলোই, দিল্লি ও ওয়েস্ট বেঙ্গলও বলেছিলেন কয়েকটা জায়গা। তো ওই জল প্রলয়ের বছর এবার সাবধানে থাকতে হবে। আর খারাপ লাগছে বড্ড, মানুষ এত দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমাদের দিনহাটায় না আসামের প্রচুর মানুষজন আছেন, দিনহাটা থেকে আসামের দূরত্ব খুব বেশি তো নয়, প্রচুর মানুষজন আছেন, তথা আসামের আত্মীয় স্বজন আছে, এরকম মানে বহু মানুষ আছেন। সব মিলিয়ে মিশিয়ে না দিনহাটায় গিয়ে টেনশনটা আরও বেশি করে ফিল করছিলাম। লোকের পডকাস্ট দেখি, আমার দাদা শ্বশুর, আমার শ্বশুরমশাই একদিন দেখছিলেন, জিজ্ঞেস করেছিলেন যে, একদিন আমার বাবার সামনে আমি বসে বসে দেখছিলাম ওনার বিভিন্ন কথাবার্তা, তখন বাবা জিজ্ঞেস করছিলেন কার দেখছিস, তখন
বাবা বললেন যে আমার দাদা শ্বশুরমশাই আর কি, মানে বুম্বা দাদা ঠাকুর দাদা, তিনিও এরকম বলতে পারতেন, দুর্দান্ত ছিলেন। আমার শ্বশুরমশাই একমাত্র সন্তান ওনাদের, মানে যত সন্তান আছে তার মধ্যে, যিনি এই ব্যাপারটাকে শিখেছিলেন বাবার কাছ থেকে। কিন্তু বুম্বাদার একদমই ইন্টারেস্ট নেই, কিন্তু আমার ননদের ইন্টারেস্ট আছে। ননদও কিন্তু শিখেছে বাবার কাছ থেকে, শিখছে নিরন্তর, এবং খুব ভালো করছে। বাবা এখন একটু হিসেবে গণ্ডগোল করে ফেলেন বয়সজনিত কারণে, কিন্তু টুকটুকি তো শেখা শুরু করেছে প্রায় বছর 5 আগে থেকে। মানে টুকটুকি এখন খুব ভালো ধরে ফেলেছে ব্যাপারটা। মানে অনেকেই আছে, মানে আমার শ্বশুরমশাই এখন বলছেন যে দাঁড়াও আমি আমার মেয়েকে একটু জিজ্ঞেস করি। তারপর টুকটুকি দিয়ে যখন ফ্রি হচ্ছে চাকরি বাকরি থেকে, তখন হয়তো জিজ্ঞেস করছে যে মা একটা কুষ্টি দিচ্ছে, একটু করে দে, হিসেবটা মিলিয়ে দে। তারপর ও বলে দেয়, তারপর বলে বাবা তুমি লিখে নাও, কারণ বলতেও আজকাল একটু গন্ডগোল করে ফেলছে। তো সেটা অবশ্য খুব পরিচিত কেউ না হলে হচ্ছে না, কারণ টুকটুকি দিয়ে তো চাকরি করে, সংসার আছে, চাকরি আছে, ওর বিভিন্ন রকমের ব্যাপার আছে। মানে এই জ্যোতিষ নিয়ে এখন তো মাঝখানে কেউ মানি না এসব আজে বাজে জিনিসে তো কম দেখছি না। হিপোক্রেট মানুষও আমাদের জীবনে বিয়ের পর থেকে 20 বছরে কম দেখিনি একেবারে। কি বলবো, মানে কিছুই মানি না, অথচ সত্যতা একটু ভবিষ্যৎটা দেখে দিন। তাদের ছেলেমেয়েরাও পর্যায়ক্রমে আমার কমেন্ট সেকশনে এসে এসব, আমি একটু ধর্মের কথা বলি, আমি একটু কথা বলি, আমাকে বেশ ভালো মন্দ শোনাতে ছাড়ে না। হয়েছিল আমি খুঁজে পেতে তার ঠিকুজিটা বারও করেছি। তার বাবা মা তার ছেলের কুষ্ঠির সময়, জন্ম সময় সব আমার শ্বশুরমশাইকে দিয়েছিলেন। তারপর তার কমেন্ট আমি তাকে পড়ালাম আমার শ্বশুরমশাইকে, যে এই যে দেখুন আপনি এর জন্য যে ফ্রিতে সব কিছু করে দেন, এই দেখুন কমেন্ট সেকশনে এসে পটি করে যাচ্ছে। তারপরে সে আমার শ্বশুরমশাই, তার বাবা অবশ্য এখনও মাঝে মাঝে ফোন করেন, কিন্তু তারপর বলেছেন না ঠিক আছে, আপনার ছেলের কথা বলেছেন যে ও এরকম একটা কমেন্ট করেছে, পরিচয় দিয়ে করেছে। তারপর ভদ্রলোক চিনি আর কথা বলেন না, তবে অনুতপ্ত হয়েছেন শ্বশুরমশাইয়ের কাছে, বলেছেন যে কি বলবো বলুন, সে এখন লাইক হয়েছে। যাই হোক ঠিক আছে, এখন ফোন করেন, তবে জ্যোতিষের কথাটা জিজ্ঞেস করেন না। ওনার বউ মাঝে মাঝে আর কি, তাও যখন কথা বলেন কাকু আমার শ্বশুরের সাথে, পাশ থেকে মাঝে মাঝে বলার চেষ্টা করেন, কিন্তু ওনাকে আমার শ্বশুরমশাই এন্টারটেন করেন না। কাজেই কি আর বলবো বলুন বন্ধু, জীবনে অনেক অভিজ্ঞতাই হয়েছে। 2036-37 তো একটা মানে বিশাল কিছু চেঞ্জ আসবে, মানে ভূপৃষ্ঠে আসলে বিশাল বিশাল চেঞ্জ। সেটা অবশ্যই ভারতের ফরেই আসবে, কিন্তু তার আগে একটা বিরাট ওলটপালট হবে। মানে এটা একরকম, আমার শ্বশুরমশাই তো সে কোন কালে বলেছে 2012-13 সালে, কিন্তু এখন মোটামুটি সব ইয়েরাই সেটা বলছেন যে এরকম একটা কিছু হবে। তো ওই সময়টাতে একটা কথা, আমি আজকের দিনের ভিডিওটা যারা বিশ্বাস করেন এগুলো তারা দেখবেন, আর যারা করেন না তারা এখান থেকে না কেটে চলে যান, কিন্তু যারা করেন তারা আমার এই ভিডিওটা আজকে সেভ করে রাখুন। যা হবে সেটার আঁচ আমাদের সবার ওপর পড়বে, কম বেশি সবার ওপর পড়বে। মানে ধরে নিন 2029-30 থেকে যেটা একটা শুরু হবে, সেটার এফেক্ট 37 মোটামুটি প্রায় অতগুলো বছর চলবে। ভবিষ্য পুরাণে লেখা রয়েছে যে এই সময়টাতে প্রভুর মন্দিরে ভোগও বন্ধ হয়ে যাবে, মানে জগন্নাথ মন্দিরে পাপ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছবে, তখন এটা একরকমের হওয়াটা অবশ্যম্ভাবী বন্ধু, মানে এটা হবে। তো ওই যে একটা কথা আছে না, যে জব জব হুই ধর্ম কি হানি বরহি আসুরু অধম অভিমানী, তব তব প্রভুধরি বিবিধ শরীরা হরহি কৃপানিধি সজ্জন পীরা। সেই পাপ মুক্তির যে একটা সেশন চলবে প্রকৃতির ঈশ্বরের দিক থেকে, সেই সময়টাতে অনেক আগে থেকে আমি আপনাদের বলে দিচ্ছি, প্রত্যেকটা দিন বিষ্ণু সহস্রনাম এবং ললিতা সহস্রনাম এই দুটো চালাবেন, পড়বেন, মন দিয়ে শুনবেন, বা না শুনতে পারলে ডেস্কে চালিয়ে কাজ করবেন, বা জীবনযাপনে এই দুটো প্রত্যেক দিন করবেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, বিষ্ণু সহস্রনাম, ললিত সহস্রনাম। আর যখন কোনো সম্ভাবনা যদি কখনো দেখেন যে প্রভুর মন্দিরে অর্থাৎ জগন্নাথ মন্দিরে ভোগ বন্ধ হয়ে গেছে, তাহলে একটা কাজ করবেন। আমরা তো ওইরকমভাবে প্রভুকে ভোগ দিতে পারবো না, আমরা গৃহী মানুষ। বাড়িতে ধরুন লাউ হয়েছে, ডাল হয়েছে, আর ভাত হয়েছে। একটা কঠিন পরিস্থিতিতে তেমন হয়তো আমি 3টে পদ বললাম হয়নি, হয়তো শুধু সেদ্ধ ভাত হয়েছে, প্রভুকে নিবেদন করুন। আমার এইটুকুই ক্ষমতা প্রভু, এইটুকুই আমার ক্ষমতা, তুমি এইটুকুই গ্রহণ করো। এটাই যখন বলবেন এই যে জগন্নাথের সামনে, তিনি এত খুশি হবেন, আপনার না কিচ্ছু হবে না বন্ধু। যতই পৃথিবীতে তোলপাড় হয়ে যাক, আপনার কিচ্ছু হবে না। এবার ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, শরীরে বেঁচে থাকবেন। বিশাল অর্থনাশ, একেবারে সর্বশান্ত হওয়া, সেটা হবে না। মন তো ভালো থাকবে না বন্ধু, কিন্তু ওই একটা মানে পরিচ্ছন্ন বা একটা পরিশুদ্ধির যে একটা সময় চলবে না বন্ধু, সেটা কম বেশি সবার মধ্যে দিয়েই চলবে। আমার চ্যানেল তো আর ভয় দেখানোর চ্যানেল নয়, আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগিং। শুধু মনে রাখবেন, এখনও সেই পরিস্থিতি আসেনি, তবে
আসতে পারে, সম্ভাবনা প্রবল। এটা যেটা আমি আপনাদের সামনে এখনই শেয়ার করলাম, সেটা হচ্ছে রামচরিতমানসের পরিশুদ্ধিকরণ তখনই করতে হয় যখন পাপ প্রবল হারে বেড়ে যায়, প্রবল হারে পাপ বেড়ে যায়। ছেলে মাকে মারছে, মা তার শিশু সন্তানকে খুন করছে, মানে যা করা নয় সেগুলোই হচ্ছে। মানে প্রকৃতি বিরুদ্ধ কাজ বাড়তে 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 চরম সীমায় পৌঁছে যায়। অনেকের ভালো লাগছে না আমার এই কথাগুলো শুনতে, কিন্তু বন্ধু একটা জিনিস মনে রাখবেন, আমি কখনোই আপনাদের কোনো ক্ষতি কিন্তু করবো না, করিনি আজ পর্যন্ত। আজকের দিনে আমার দাঁড়িয়ে কথাগুলোকে ভাট বকা মনে হতে পারে, কিন্তু আজ থেকে 4 থেকে 5 বছর পর মনে নাও হতে পারে। কিন্তু তখন লোকে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, আজকে লোকে আমাকে গালাগালি করবে, কিন্তু আজ থেকে 5 বছর 6 বছর পর লোকে আমাকে অ্যাপ্রিসিয়েট করবেই করবে। কারণ এই যে কথাগুলো আজকের দিতে আমি বলে যাচ্ছি, এমনও নয় যে ঘটে যাওয়ার পর বলছি, আমি না এটা জানতাম, বলিনি তো, অনেক আগে থেকে বলছি। যারা সাবধান হওয়ার তারা হন, আর যাদের এসব কিছু রিচুয়ালস পালন করতে ইচ্ছা করছে না, তারা শুধু যাদের প্রয়োজন তাদের সাহায্য করুন। এমন নয় যে সবসময় তাদের গরিবই হতে হবে, গরিবকে সাহায্য তো অবশ্যই করবেন যাদের দরকার, কিন্তু এমনও তো হতে পারে একজন বৃদ্ধ ভদ্রলোকের কেউ নেই, একবেলা তাকে রান্না পৌঁছে দিয়েছেন। তার বোধিসত্ত্ববাবু যেটা করেন, তিনি অনেকজন বয়স্ক মানুষের সারা জীবনের খাবারের ভার নিয়েছেন। সেরকমই একটা কিছু করুন, কিছু একটা করুন যেটা ভালো। যেটা আসছে একটা বিশাল পরিশুদ্ধিকরণের সময় আসছে জ্যোতিষ মতে, সেটাতে কিন্তু মুশকিল আছে যদি এখনই কিছু কিছু জিনিস নিয়ে সচেতন না হন। চলুন আপাতত আজকের দিনের জন্য বিদায় নেব। আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।